স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কবিতা শুনিয়েছেন। কবিতা শোনাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, আর বাংলার মানুষ, তাদের পরিজন জ্বলে পুড়ে আগুনে মারা যাচ্ছে। বাংলার আকাশে বাতাসে পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে। কবিতা শোনাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন কবিতা শোনাচ্ছেন, আরেকদিকে 20 লক্ষ টাকার দর দিয়েছেন, দাম বেঁধেছেন এই মৃতদের। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন মৃত্যুর দাম বেঁধে দেন, কখনো 2 লক্ষ, কখনো 10 লক্ষ, কখনো 20 লক্ষ, ডিপেন্ড করছে মৃত্যুটা কিভাবে হয়েছে, কতটা রাজনৈতিক ফায়দা পাওয়া যায়, আর মানুষের মধ্যে কতটা ক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর আপনার দমকল মন্ত্রী ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হচ্ছেন প্রতি পদে পদে। আপনার প্রতিটা ডিপার্টমেন্ট ব্যর্থ হচ্ছে। আপনি কি পদত্যাগ করবেন, প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আজকের বিশেষ প্রতিবেদন দেখে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন। উনচল্লিশ ঘন্টা ধরে জ্বলল আনন্দপুরের 3টি গোডাউন। আগুনে পুড়ে ছাই হয়ে গেল ভিতরে মজুদ সব বস্তু। আগুনে ঝলসে মৃত্যু মিছিল, পায়ের তলায় ছাইয়ের আস্তরণ, পুরা গন্ধে আনন্দপুরে দাঁড়ানোও দায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি জননেত্রী, বাংলার নিজের মেয়ে, তিনি একবারও যেতে পারলেন না। দেখতে পাইছো কে গো দাদু ভাই, কথা গেলে ঠাকুমা তুমি গিলটা খুলো না গো, ধরে নেব। বাংলার মানুষের এই কান্না শুনতে পেলেন না বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এই মানুষগুলো দুধেল গাই নয় বলে চোখের জল মোছানোর প্রয়োজন বোধ করলেন না তিনি? শুধুমাত্র প্রাণের দাম বেঁধে দিয়েই দায় সারলেন। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। রাজ্যের দমকল মন্ত্রীর ঘটনাস্থলে যাওয়ার সময় হয়েছে প্রায় 32 ঘন্টা বাদে। সুজিতের মন্ত্রী থাকাকালীন একাধিকবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, কখনো গোডাউন, কখনো মার্কেট, কখনো শপিং মল। এরপরও দমকল মন্ত্রীর পদ আঁকড়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান তিনি। সুজিত বসুর পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলনেতা। এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে, উন্নাসিকতা আছে। আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছি। যার বিভাগীয় তদন্ত সিভিক জাজকে দিয়ে হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি। 21-এর নির্বাচনের আগে তৃণমূল স্লোগান তুলেছিল, বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু ঘর জ্বলছে, মানুষ পড়ছে, তাতেও বুক কাঁপে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? এ কেমন রূপ বাংলার ঘরের মেয়ের? রাজনীতি আর গদি বাঁচানোর লক্ষ্যেই নিজের মেয়ের মুখোশ পরে মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশনের ক্ষতিপূরণের কথা বলছেন। তিনি বলছেন কোম্পানি থেকে 10 লক্ষ দেবে। গতকাল ফিরহাদ হাকিম বলেছিলেন 10 লক্ষ দেওয়া হবে, ডেকোরেটর 5 লক্ষ দেবে। টাকার হিসেব চলছে, টাকার অঙ্ক চলছে। আর টাকার অঙ্ক যখন চলছে একদিকে রাজ্য সরকারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মুখে যখন টাকার বুলি উঠছে আর কবিতা শোনা যাচ্ছে, তখন মৃতদের পরিবার পরিজন বলছেন যে খাবারের প্যাকেটের মধ্যে লাশ ভরে ভরে নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে পুলিশ। ভাবতে পারছেন? আজ কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা একবার একটু ভেবে দেখুন নিজেদের, আমি আমার, আপনারা আপনাদের নিজেদেরকে সেই জায়গায় বসিয়ে দেখি। যদি আমাদের পরিবার পরিজনের কাউকে প্রথমে ঝলসে জ্বলে পুড়ে মরতে হতো, তারপর পুলিশ যদি তাদের দেহগুলিকে খাবারের প্যাকেটের মধ্যে ভরে প্যাকিং করে পাচার করে দিত, কেমন লাগতো? মাংসের পোড়া গন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকে হয়তো পৌঁছয়নি এখনো পর্যন্ত, কিন্তু বাংলার মানুষ রাগে ফুঁসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশন, ক্ষতিপূরণের রাজনীতি আগেও করেছেন, এখনো করছেন। আরজি করের সময় বলেছিলেন 10 লক্ষ টাকা তো দিতেই পারি না দিতেই পারি 10 লক্ষ টাকা বলেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ক্ষতিপূরণ নিয়ে আরো একবার শুনবো, তারপর প্রথম অগ্নিবাণ, তারপর ডিবেট। দেখুন, কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম। তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। আজকে কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রথম প্রশ্ন, 10 লক্ষ টাকায় স্বজন হারানোর কষ্ট কিনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বাড়ির কোনো মানুষ পুড়ে জ্বলে গেলে কষ্ট কতটা হয়? ব্যর্থতার দায় কেন নেবেন না? পুড়ে যেতে হলো কেন? নিয়ম মাফিক ভাবে চলছিল না কেন? দমকল কি করছিল? প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। কিশলয়ের অগ্নিবাণের আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, অঙ্কন দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন উদয় অধিকারী, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর দমকল বিভাগ পশ্চিমবঙ্গ, অনিল জানা রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, নবনীতা চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী। আমার সঙ্গে আর খানিক্ষণ পর হয়তো থাকবেন অগ্নিকাণ্ডের নিখোঁজ পরিবারের সদস্যরাও। আমি উদয় অধিকারীকে দিয়ে শুরু করব। উদয় বাবু, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর দমকল বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্যার, দমকল মন্ত্রী অনেক ঘন্টা পর পৌঁছলেন, মুখ্যমন্ত্রী পৌঁছলেনই না, বক্তব্য রাখলেন। একটা গোটা ফ্যাক্টরি জ্বলে গেল, এতক্ষণ ধরে আগুন জ্বললো, ভেতরে হাড়গোড় পাওয়া যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ প্যাকেটে করে দেহ নিয়ে চলে যাচ্ছে। ব্যর্থতা দেখতে পাচ্ছেন স্যার দমকলের? বলুন। দমকল মন্ত্রী যদি তখনই যেত, তাতে তো আগুন নিভত না। আগুনটা নেভানোর জন্য ফায়ার ব্রিগেডের যে ইনফ্রাস্ট্রাকচার প্রথমেই হ্রাস করা উচিত ছিল। মোস্ট আনফর্চুনেট থিংস যে সেটা হয়নি। কারণ কেন হয়নি? একদম ডিজি থেকে আরম্ভ করলে, ডিজির পরে এডিজি একটা পোস্ট অপারেশনাল, তিনি কিন্তু এক্সিস্টিং। ডিরেক্টরের 3টে পোস্ট, 3টেই ভ্যাকেন্ট। ডেপুটি ডিরেক্টরের 6টা পোস্ট, তার মধ্যে 4টে ভ্যাকেন্ট। ডিভিশনাল অফিসার 33টা পোস্ট, তার মধ্যে 20টা ভ্যাকেন্ট। হুইজ টু বেল দি ক্যাট? ফায়ারম্যান, লিডার, ড্রাইভার যারা গাড়ি চালাবে, 600 ভ্যাকেন্ট। আবার কিছু ড্রাইভারকে তার ভেতর থেকে ব্যুরোক্র্যাটরা, এই যে এখন আপনাদের যে চিফ ইলেকশন অফিসার আমার ডিপার্টমেন্টে ছিল, আমি এক জায়গায় বসে বলে দিয়েছিলাম যে ওনার মতন একটা করাপ্টেড লোক হয় না। সেই লোকটাকে সিইও করা হলো, উনি তখন আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। তাহলে ওই ড্রাইভার যদি এইভাবে অপব্যবহার হয়, তার মধ্যে 600 ভ্যাকেন্ট, তাহলে গাড়ি যাবে কে নিয়ে? আগুনে লিড করবে কারা? এই যে অর্ডিনারি ফায়ারম্যানগুলো, এদেরকে সামনে সামরিক বাহিনীর মতন তো ব্যাপারটা, পুলিশের মতন তো ব্যাপারটা। একটা ফোর্স নিয়ে আমি যখন রান করছি, সেখানে যদি আইসি না থাকে এই ধরনের বিভৎস ব্যাপারে, বা এসি না থাকে, তাহলে কে করবে? তো ওখানে কে ছিল? একটি মাত্র ডিভিশনাল অফিসার,
এই যে এতগুলো সিনিয়র অফিসারের নাম করলাম আমি ফায়ার ব্রিগেডের, একটি মাত্র ডিভিশনাল অফিসার এই এত বড় ফায়ার সামাল দিতে পারে না। সুতরাং স্যার আপনি বলছেন করাপশন, আপনি বলছেন দুর্নীতি, আপনি বলছেন লোক নেই, আপনি বলছেন অ্যাপয়েন্ট হয় না, আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই, তো এগুলো সমস্তটা তো ব্যর্থতার দিকে পয়েন্ট করছে স্যার। আমি তো ব্যর্থতা ছাড়া আর কোনো শব্দ ভাবতে পারছি না। শুধু তো তাই নয়, এই যে বেআইনিভাবে ওয়েটল্যান্ডের উপরে এই ধরনের ব্যবসা গড়ে উঠলো সবার চোখের সামনে, কর্পোরেশনের চোখের সামনে, পুলিশের চোখের সামনে, ফায়ার ব্রিগেডের চোখের সামনে, আর ওয়েটল্যান্ডের দায়িত্বে যারা আছে তাদের চোখের সামনে। তো ইন্টেনশনালি কম্প্রোমাইজ করে ঘুষের জন্য সমস্ত ডিপার্টমেন্ট যদি ব্যস্ত থাকে, তাহলে এরকম ঘটনা আপনার জীবনে আরও অনেক দেখতে পাবেন। আমার তো বয়স হয়েছে 2 দিন মধ্যে মরে যাবো। সুতরাং ভয়ঙ্কর অভিযোগ করছেন এখানে ওই স্যার, আপনার অভিযোগগুলো যদি সত্যি ধরতে হয় তাহলে এরম যতুগৃহ হয়ে বসে আছি আমরা, যতুগৃহের ওপর বসে আছি আমরা, তাহলে তো এরম অগ্নিকাণ্ড ঘটতে থাকবে, পোড়া মাংসের গন্ধ মমক করতে থাকবে স্যার। যতুগৃহ এরপরে আরো কত ঘটবে আপনার চোখের সামনে আপনি দেখবেন। কারণ এই যতুগৃহকে কমিয়ে আনতে গেলে ফায়ার ব্রিগেডের তরফ থেকে যেটা করার দরকার, ফায়ার ব্রিগেডের রেগুলার সেফটি অডিট করার ইনফ্রাস্ট্রাকচার নাই। একটা ফায়ার স্টেশনে একটা সেফটি অডিট করার অফিসার, আসলে তার পরিচয় সে ওসি অফ দি ফায়ার স্টেশন। তার ফার্স্ট কাজ স্টেশনের অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড কাজ ফায়ার টার্ন আউট নেওয়া, আগুন হলে সেখানে যাওয়া, থার্ড কাজ হচ্ছে আপনার এনওসি লাইসেন্স বা রেগুলার ফায়ার সেফটি অডিট। কখন করবে সে? একটা লোক যদি এরকমভাবে তাকে এত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, সে কখন করবে? আগুনের সময় দেখা যাচ্ছে সে স্টেশনেই নাই, সে কোথায় ফায়ার সেফটি অডিটের নাম করে বেরিয়ে আসে। তাকে যখন আগুনে যেতে বলা হচ্ছে তখন সে বলছে আমি তো অমুক জায়গায় সেফটি অডিট করতে এসেছি। এবং দ্যাট সেফটি অডিট অলসো ফর দি ভেস্টেড কজ, যাবে অডিট করবে। স্যার আমি আসছি আপনার কাছে, আমি একটু অঙ্কন দত্তের কাছে যেতে চাই, আমি পলিটিক্যাল পার্সপেক্টিভটা জানতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কম্পেনসেশন ঘোষণা করলেন, সুজিত বসু তো গেলেন, অনেক ঘন্টা পর হলেও গেলেন, তো উনি শুরুতে গিয়ে করতেনই বা কি অঙ্কন। ফিরহাদ হাকিম গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশন বলে দিলেন, সব তো কিছু ঠিকই আছে। আপনারা বেকার বিরোধিতা করে বলছেন সব দোষ নাকি রাজ্য সরকারের, কি বলছেন কি আপনারা? অঙ্কন না দেখুন, সহজ বিষয়টা একটা আপনাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবন নিয়ে রেট চার্ট বাঁধতে এবং রেট চার্ট মেপে পয়সা দিতে উনি ওস্তাদ। উনি এটাই বুঝেছেন। ধর্ষণ হলে যেমন বিবাহিত কোনো নারীর ধর্ষণের কি রেট রয়েছে, অবিবাহিত কোনো নারী ধর্ষিতা হলে তার কি রেট রয়েছে, ওটাও উনি রেট চার্ট বেঁধে দেন। অভয়ার রেট চার্ট উনি বেঁধে দিতে পারেন। মদ খেয়ে মারা গেলে কি রেট হবে সেটাও উনি বেঁধে দিতে পারেন। দুর্ঘটনায় মারা গেলে তারও কি ক্ষেত্র বিশেষে কি রেট হতে পারে উনি বেঁধে দিতে পারেন। কারণ এই টাকাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে না, টাকাটা যাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। তো সেই ট্যাক্সের টাকা দিয়ে উনি মানুষের জীবনের দাম নির্ধারণ করে দিচ্ছেন। কিন্তু এখানেই তো দাঁড়িয়ে আমাদের বিষয় হচ্ছে যে বাংলার মানুষ তারা আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এইভাবে জ্বলে পুড়ে ধ্বংস হবে? জ্বলে পুড়ে আমরা শেষ হব আর কতদিন? উনি এক সময় ওনার নামের আগে প্রচার হতো বাংলার অগ্নিকন্যা, এইবার অগ্নিকন্যা থেকে উনি ঘুগনিকন্যায় হয়ে গেলেন। আর বাংলার মানুষ আমরা আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে ছারখার হয়ে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে কতটা দুর্ভাগ্য চিন্তা করুন। কেন্দ্রের সরকারকে 2022 থেকে লাগাতার বলা হয়েছে যে আপনারা দমকল দফতর এবং দমকল বিভাগের আধুনিকীকরণ করুন। আপনাদের যে সমস্ত যন্ত্রাংশ, যে সমস্ত উইপন যা রয়েছে সেগুলো আধুনিক নয়, সেগুলো মডার্ন নয়। এই টেকনিকে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেলে সেটা আপনি সামলাতে পারবেন না। কেন্দ্র সরকার যখন দেখেছে এই রাজ্যের অপদার্থ সরকার মানুষের জীবনের কথা চিন্তা না করে এই যে বিপদগুলোর কথা না ভেবে কিচ্ছু করে না। আজকে ভাবুন, মাদ্রাসার জন্য বাজেট বরাদ্দ হয় 5,600 কোটি টাকা, আর দমকলের জন্য বাজেট বরাদ্দ হয় মাদ্রাসার বাজেটের 9%, 523 কোটি টাকা। তার জন্য কেন্দ্রের সরকার 376 কোটি টাকা আরো অ্যাডিশনালি পৌঁছে দিয়েছে যে আপনারা কাজটা করুন। কিন্তু তারপরে
আপনি বলুন তো কোথায়? দমকল দফতরে 16,000 শূন্য পদে নিয়োগ কোথায়? কবে হবে এই নিয়োগ? যারা যারা রয়েছেন তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে না। এই নিয়ে দমকলের কর্মীরা 2015 সালের পর থেকে বলছেন যে আমাদের প্রপার ট্রেনিং নেই, আমরা যদি কোনো জায়গায় ফায়ার ফাইট করতে যাই আমরা নিজেরা ঘাবড়াই, কারণ তাদেরকে তো একটা নির্দিষ্ট ট্রেনিং দরকার। ট্রেনিং সেন্টারগুলো যেগুলো ব্যারাকপুরে আমার একটা প্রশ্ন আছে, আপনি এখনই ক্ষতিপূরণের কথা বলছিলেন অঙ্কন, আমার একটা প্রশ্ন আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা, তিনি নিজেকে বলেন রাজ্যকে নাকি তিনি আগলে রাখেন, সামলে রাখেন। রাজ্যের মানুষগুলো জ্বলে পুড়ে মরবে, তারপর গিয়ে ক্ষতিপূরণ দেবেন, দমকলকে ট্রেনিং দেওয়া হবে না। একটু আগে উদয়বাবু যে কথা বলছিলেন, ভয়ঙ্কর অভিযোগ করছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষতিপূরণ তো মানুষগুলো চাইছেন না ম্যাডাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষগুলো নিজেদের পরিজনকে ফিরে পেতে চাইছেন। আপনি কি বাংলার মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমরা রিপাবলিক বাংলায় শোনাচ্ছি, আপনি যদি না শুনতে পান আবার শোনাচ্ছি, শুনুন, তারপর যাচ্ছি ডিবেটের বাকি অংশে। কি বলছেন পরিজনরা যারা প্রিয়জনদের হারিয়েছেন? আমাদের বাড়ির লোককে ফিরিয়ে দিতে চাইছি। এই ঘটনায় রাজ্য সরকার 10 লক্ষ টাকা অনুদানের আমাদের পয়সার কোনো দরকার নেই, আমার শ্বশুরকে যেন ফিরিয়ে দেয়। মানে তাই বলতে আমরা কাকে বলবো, ইচ্ছা করে মেনে দিচ্ছে তো। এ যদি লাগে আগুন যদি ধরে, জিনিসটা তো খোলা থাকলে লোক বাড়াতে পারতো, বা থেকে চাবি লাগে, ইচ্ছা করেই তো মেরে দিচ্ছে, ইচ্ছা করে ঘটিয়ে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে 10 লক্ষ টাকা টাকাটা কি মানুষ আগে, টাকাটাই কি বড় লোক? আমার বাবাকে এনে দিতে পারবে, 10,000 দিয়ে দিল। আমার বাবাকে কি এনে দিতে পারবে? সেটাই দেও, টাকার দরকার নেই। বচিকে শুধু আমি ফিরে পেতে চাই, দাদা তুমি খোঁজ করে দাও। বলে রে আগুন লেগেছে, দমকল কি আসেনি, যখন গেছে সব শেষ হয়েছে। কিন্তু এখনো আমরা কোনো খোঁজ পাইনি। পুলিশে খবর দিতে পুলিশ লিখে দেয় রে, বলে যাও যাও ঢুকাবেনি। তদন্তে আশ্বাস পাচ্ছে, তদন্তে ভরসা রাখছে? আমি তো এখন পর্যন্ত কোনো ভরসাও পাচ্ছি না, এখন পর্যন্ত কি করতেছে তাও তো জানতে পাচ্ছি না। যিনি এই রাজ্যের দায়িত্বের মধ্যে রয়েছেন, এটা তো খুব ভুল কাজ যে এত বড় দুর্ঘটনা হয়েছে। আগামী দিনে নিজেই তো ঝাঁপিয়ে পড়া উচিত। মণিশঙ্কর বাবু, এই মানুষগুলো 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা চাইছেন না, তারা নিজেদের পরিবারকে ফিরে পেতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিভিন্ন ডিপার্টমেন্ট, সুজিত বসু দমকল দপ্তর ইত্যাদি, এরা কি করছিলেন আপনি শুনছিলেন একটু আগে। প্রাক্তন ডেপুটি ডিরেক্টর কি বলছিলেন যে একদম ফেলিওর হয়ে গিয়েছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, ট্রেনিং হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার নেই, কিভাবে চলবে? আরো এরকম অগ্নিকাণ্ড ঘটবে, আরো মানুষের মৃত্যু ঘটবে। স্যার বলুন। হ্যাঁ, দেখুন, এই ধরনের একটা ঘটনাকে নিয়ে বিতর্ক বিবাদ হবে এরকম মানসিকতা নেই। যিনি ডেপুটি ডিরেক্টর যিনি বলছিলেন, তিনি ইলেকশন কমিশনের করাপশন নিয়েও বলছিলেন যে মোস্ট করাপ্টেড লোক একটা, সেটাও উনি বলছিলেন। দেখুন, আমার কথা হচ্ছে যে ঘটনাগুলো আপনার প্রতিবেদনে দেখাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তা আমি বলছি যে দেখুন, যে ঘটনাগুলো দেখাচ্ছেন যে ফিরিয়ে এনে দিতে হবে আমাদেরকে, ইচ্ছাকৃতভাবে করেছে, এই ধরনের কিছু কথা না খুব গুরুত্বপূর্ণ। যদি মনে হয় ফিরিয়ে দিতে হবে, আর আপনি যদি টেলিভিশনে বলেন যে ফিরিয়ে কেন দেবে না, তাহলে পেহেলগাঁওয়ের লোককেও ফিরিয়ে দিতে হবে, দুর্ঘটনায় রেল দুর্ঘটনার লোকগুলোকেও ফিরিয়ে দিতে হবে, এই যে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারে যে ঘটনাটা ঘটলো সেটাও ফিরিয়ে দিতে হবে। আর তাই দায়িত্বে যদি যে ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে, তাহলে অমিত শাহকেও পদত্যাগ করতে হবে, বিমান মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। দেখুন, এইগুলো কথা নয়, এই ধরনের কথাগুলো বলে কিছু লাভ নেই। একটা ফায়ার ডিপার্টমেন্ট আছে, এই জন্যে আছে যে আগুন লাগতে পারে। তার মানে কি আমি বলছি এটাকে আমি জাস্টিফাইড করছি, লেগেছে ঠিক আছে না, আগুন লাগার কারণটা কি? ইচ্ছাকৃতভাবে যদি হয় তার জন্য প্রপার পানিশমেন্ট দিতে হবে। যদি কেউ ইন্টেনশনালি করে থাকে তার জন্য তার প্রপার পানিশমেন্ট দিতে হবে। কিন্তু কিশোরের প্রবলেমগুলো যেগুলো হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমরা আলোচনা করি। আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না যে কে দোষী। আসি আপনার কাছে, আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন নিখোঁজ শশাঙ্ক জানার ভাই অমল জানা। মণিশঙ্কর বাবু, আপনি বলছিলেন অন্যান্য ঘটনার ক্ষেত্রেও তাদের ফিরিয়ে দেওয়া হোক, অন্যান্য ঘটনার ক্ষেত্রেও তাদের ফিরিয়ে দেওয়ার কথা কেন বলা হয় না? যে কোনো ব্যর্থতার ঘটনায় আমরা প্রশ্ন তুলি স্যার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষগুলো মারা গিয়েছেন, যে মানুষগুলো ব্যর্থতার চোখের সামনে দেখতে পাচ্ছি দমকলের ব্যর্থতার জন্য মারা গিয়েছেন, তাদের হয়ে প্রশ্ন করব না? তাদেরকে টাকা দিয়ে দিলে তারা চুপ করে যাবে? স্যার আমি যাব, এই মুহূর্তে অমল জানা রয়েছেন আমার কাছে। অমল বাবু, রিপাবলিক বাংলায় আমরা
আপনাদের কণ্ঠস্বরগুলো তুলে ধরছি, আপনাদের কান্নাগুলো তুলে ধরছি। আমার কোনো ভাষা নেই আপনাকে বলার, সান্ত্বনা দেওয়ার। কিন্তু আপনারা কি এই কম্পেনসেশন, আপনাদের যে টাকা দেওয়া হচ্ছে এইসব পেয়ে খুশি? আপনারা মানে সন্তুষ্ট হচ্ছেন? আপনাদের পরিবার পরিজন চলে গিয়েছে স্যার, কিন্তু এইভাবে আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা দিলাম, কি বলবেন? টাকাটা ম্যাটার করে না স্যার, টাকাটা আমাদের পরিবারের, আমরা দিন খাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়। হ্যাঁ, আমরা দিন খাটা মজুর, আমাদের 200 টাকাতেই সংসার চলে যায়, আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকি 200 টাকাতেই। 10 লক্ষ টাকা নয়, ঘরের প্রাণগুলো সব চলে গেল, আমাদের ভাই বন্ধু পরিজন, আমাদের প্রতিবেশী, অধিক ব্যক্তি যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের পরিবারের হাহাকার, তাদের কি হবে? আমরা জানতেও পারছি না এখনো পর্যন্ত যে আমাদের পরিবারের, আমাদের স্বজনরা বেঁচে আছে কি নেই, তাদের কি পরিস্থিতি, আশঙ্কায় আমরা কোনো প্রকারে আমরা কিছু সুরাহা পাচ্ছি না। আমি একটা প্রশ্ন করছি, আমার কাছে অভিযোগ আসছে আমাদের কাছে যে প্যাকেটের মধ্যেও নাকি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, এমন অনেক পরিবার পরিজন অভিযোগ করছেন। পুলিশ কি মৃতদেহ লুকানোর চেষ্টা করছে, মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করছে? আমি নিজের চোখে দেখেছি, কাল 3:39 আনন্দপুর পুলিশ স্টেশনের যে নরেন্দ্রপুরে যে পুলিশ স্টেশনটা, ওখানে আমি এজেন্ট ছিলাম। বিশাল বিক্ষোভের মুখে পুলিশ বাড়াকে আটকানো যায়নি, তারা চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেছে ওরা। ওই মিসিং ডায়েরির জন্য প্রথমে তো একটু এরকম করেছিল, তারপরে ঠিকঠাক ব্যবহার করেছে আমাদের সঙ্গে। মিসিং ডায়েরি নিয়েছে, রিসিভও দিয়েছে, এবং ওই কোর্টে যে স্যাররা ছিলেন তারাও আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে, বললে কি এখান থেকে কিছু পাওয়ার। আমি আরো একবার জিজ্ঞাসা করছি, আপনারা কি অভিযোগ করছেন যে মৃতদেহ কমানোর, লুকোনোর চেষ্টা হচ্ছে, খাবারের প্যাকেটে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে? এটা আমি বলেছি, আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে ভিডিও আছে। মণিশঙ্কর বাবু, আমি এর উত্তর চাই। খাবারের প্যাকেটে পরিবার পরিজন বলছেন পুলিশ মৃতদেহ নিয়ে গায়েব করে দিচ্ছে, এরপরে আপনি অন্যান্য রাজ্যের অন্যান্য ঘটনার তুলনা টেনে এটাকে ঢাকবেন? না না, কি যদি কোনো মৃতদেহ গায়েব করার চেষ্টা করে সেটার জন্য, সেটা তো একদমই অন্যায়, আমিও প্রতিবাদ করছি। কিন্তু আপনি যেখানে যেখানে যাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন সেখানেও তো মানে তারা যেটা বলছে সেটা যে সত্যি বা মিথ্যে আমি কোনোটাই জানি না। সেটা তো আপনি বলছেন, যেটা আপনার ফিট করবে এই চ্যানেলে, যেটা জনমানুষে যেটা আপনি করতে চাইছেন সেটা বলবেন। কিন্তু আমি একটা অভিযোগ করছেন, পুলিশ যদি না করে থাকে পুলিশ ব্যবস্থা নিক, উনি একদম স্পষ্ট অভিযোগ করছেন না, প্যাকেটে ভাষায় স্পষ্ট অভিযোগ করছেন স্যার। আচ্ছা, আমি যদি বলি কিশোর, দুটো জিনিস আমি দুটো জিনিস বলছি তোমাকে। আমার বাবাও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন। কথা শুনুন স্যার, মানুষের প্রতি প্রশ্ন আমি বলছি আপনাকে, আমি বলছি ইসিএল এর জেনারেল ম্যানেজার ছিলাম বাবা, যখন মহাবীর কলেজে অনেক মানসিক অবস্থা ভালো নেই, আপনি তো সত্য মিথ্যা যাচাই করছেন। অনেকে অভিযোগ করলো তাদের পরিবারের লোকগুলো সবাই নাকি ধসে চাপা পড়ে গেছে, চাকরি পাওয়ার পরে আবার 10 বছর পরে আপনিও জানেন না, আমিও জানি না। যদি মনে হয় নিয়ে যাচ্ছে, লুকোনোর চেষ্টা করছে, গর্হিত অপরাধ, তার জন্য একদম সমালোচনা হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত। আমি শুনি, একবার উত্তরটা শুনি। অমল বাবু, আপনি উত্তরটা দিন। বলা হচ্ছে আপনারা সত্যি বিশাল বিক্ষোভ, বিশাল বিক্ষোভের মুখে পুলিশওয়ালা গাড়ি পিছনে করে নিল 2 মিনিটের জন্য। উনি লাশ গায়েবের কথা বলেনি কিশোলয়, উনি প্যাকেটে করে নিয়ে যাওয়ার কথা বলছে। প্যাকেটে করে আমাদেরকে বলা হলো এটা খাবার আছে, নিয়ে যায়। কি নিয়ে যাচ্ছে? বলা হচ্ছে খাবার আছে, নিয়ে যাচ্ছে লাশ। গায়েব হলো না, ভালো একটা খাবারের প্যাকেটে লাশ যায়। খাবারের লাশ না, খাবারের প্যাকেট নয়, ওই গাড়ির ভিতরে প্যাকেট ছিল। আমি বলছি খাবারের গাড়ির ভেতরে প্যাকেট ছিল, আমরা কমসে কম 30 জন ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখান সেটা খারাপ। যখন চোখ চুরি করতে পারে তাহলে তৃণমূল সবকিছুই পারে, প্যাকেটে করে লাশও নিয়ে যেতে পারে। আপনারা যা অমানুষ, আপনারা লাশের থেকে চোখ চুরি করেন, আমরা সেটা দেখিনি। আপনি এইখানে বলছেন, আমি একটা মনিদা একটা কথা আপনি জবাব দিন। আপনি দুর্ঘটনার সাথে দুর্নীতিকে জুড়ে দিচ্ছেন। এখানে ফায়ার অডিট হচ্ছে না, সেটা দুর্ঘটনা না দুর্নীতি? এইখানে যে একটা
জলাভূমি বুঝিয়ে সেইখানে একটা বহুতল নিশ্চয়ই। বিল্ডিং করা আমি তো হচ্ছে। এই কথাটাই এটা বলছি। দুর্ঘটনা না, এটা সেটা দুর্নীতি। কখন হয়েছে? দুর্ঘটনার দুর্নীতিকে আরে গুলিয়ে দেওয়ার কখন চেষ্টা হয়েছে করবেন না। জলাভূমি বুঝিয়ে? আমি আপনাকে বলছি, মণিশঙ্কর মেচুয়ায় বাবু, গত আমার একটা বছর প্রশ্ন আগুন আছে। লেগে 14 জন আমার মারা প্রশ্ন, গেছিল। আপনি কবে চার্জ সদর ঘটানো হারানোর হয়েছে? সত্যি মিথ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। মুখ্যমন্ত্রী যেখানে লাশের দাম ধরে না, দেন, না, না, আমি সেখানে আপনি তর্ক একদম স্বজনহারারা করতে চাই না বলা কিশোরয়। হচ্ছে আমাদের প্যাকেটে আমি করে খাবার less নিয়ে যাওয়া হচ্ছে, interested এটার মধ্যে আর debate-এ নিয়ে যাওয়া। যাচ্ছে লাশ। আমি আপনি বলছি সেটা যে প্রশ্ন তুলছেন। কলকাতাতে আমি এটা নিয়ে তর্ক করতেই চাই না। আমি তো বলছি এটা যদি হয় তাহলে তার থেকে অপরাধ কিছু হতে পারে না, কিন্তু আমি আরে যেটা চোখ বলতে চুরি চাইছি করেছেন আপনারা লাশের যে থেকে। আরে অঙ্ক চুপ তাহলে করো আবার না কি ভাই, করবেন আপনি? একই কথা চোখ চুরি হয়েছে না, তোমাদের একই কথা না। আগে এখানে বলতে হবে যে মুখ্যমন্ত্রী তুমি- ভূমি দপ্তরের মন্ত্রী, আরে উনি ভাই, কি করে পারমিশন দিলেন ওখানে? ওখানে কবে একটা হয়েছে ওটা? জলাভূমি বুঝিয়ে তুমি যে date of এতদিন ধরে permission-টা দেখাতে গোডাউন পারবে? চলছিল, সেইটা পারমিশন দিয়ে রেখেছিলেন কি date করে of মুখ্যমন্ত্রী? permission-টা দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী আজকে যে টাকার গল্প দিচ্ছেন, ওখান থেকে কত কোটি অন্য টাকা রাজ্যে যখন ঘটনা ঘটে বেআইনি টাকা দেয় না। গোডাউন চালানোর জন্য। বাকিদের কাছে যাওয়ার আগে আমি আরো একবার অমল বাবুর কাছে যাব। অমল বাবু, আপনি স্পেসিফিক বাংলার মানুষের সামনে আপনি আজকে বলুন, আপনার একদম স্পষ্ট ভাষায়, কোনো ভয় দ্বিধা নেই, আপনারা কি দেখেছেন? আপনাদের কি বলা হয়েছিল লাশ নিয়ে যাওয়া হচ্ছে না আপনাদের বলা হচ্ছে খাবার নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে লাশ? আজকে আপনি বলুন স্যার। আমরা ওখানে 30 থেকে 35 জন দাঁড়িয়েছিলাম গেটের সামনে, আনন্দপুর পুলিশ স্টেশনের বাইরে। ওখানকার লোকাল লোকরাই ছিল বেশিরভাগ। আমরা ওই মিসিং ডায়েরির জন্য ওখানে উপস্থিত ছিলাম। তারপরে হঠাৎ করে উত্তেজনার জন্য আমরা নিচে নেমে এসে দেখলাম যে ওখানে গাড়ির মধ্যে কিছু আছে, পুলিশের গাড়ি। মেন গেট পর্যন্ত এগিয়ে আসার পরে পাবলিকের উত্তেজনার পরে গাড়িটা পিছনে নিয়ে যাওয়া হলো 2-3 মিনিটের জন্য। তাতে আমরা দেখতে পেলাম কিছু লাশ পড়ে আছে, মানে কাপড়ে মোড়া। আর পুলিশওয়ালারা বলছে এতে খাবার আছে, আমরা ওখানে নিয়ে যাচ্ছি স্পটে। এটা নিয়ে উত্তেজনা হয়। 5-7 মিনিট পর আবার পুলিশওয়ালা সব পাবলিককে হাঁটিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে চলে যায় ওখান থেকে। আমরা তো হতাশ, আমরা হতাশ আমি যে আপনাকে যদিও আমাদের আপনার আমি বেশি সময় নেব না। আপনি যেভাবে আপনারা লড়াই করছেন, যেভাবে আপনাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যেভাবে আপনাদের চোখের সামনে খাবারের প্যাকেটে করে খাবারের নামে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, যে অভিযোগ আপনারা করছেন, এরপর আর আমার কিছু কাউন্টার করার, বলার, সান্ত্বনা দেওয়ার বাংলা ভাষায় হয়তো আছে। আমি অতটা শিক্ষিত নই স্যার, আমি আপনাকে সান্ত্বনাও দিতে পারবো না। আমি জানি না আপনাকে কি ভাষায় সান্ত্বনা দিতে হয়। অনেক ধন্যবাদ, আপনি বাংলার মানুষকে আজকে সত্যি যে চিত্র, যে ছবিটা ওখানে বাস্তব, সেটা বললেন। এটাকে আপনাকে কাউন্টার করে আপনার কাছে সত্যি প্রমাণ চেয়ে অনেক চেষ্টা হবে স্যার, এগুলোকে পাত্তা দেবেন না। কিন্তু আপনারা যে লড়াই করছেন, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে। কিশলয় অগ্নিবাণে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আহতদের বক্তব্য আমরা শোনাবো, কিন্তু তার আগে বিশেষভাবে প্রয়োজন ছিল ডিজির বক্তব্য, যে ফায়ার অডিট হয় না। আর সুজিত বসুর বক্তব্য, ওনার ব্যাপারে আর কি বলবো। মেসির মূর্তিতে জলদান করতে হয়তো ওনার বেশি স্কিল রয়েছে, ওনার বেশি ইচ্ছে রয়েছে। উনি মেসির মূর্তিতে দমকলের ইঞ্জিন লাগিয়ে জল দিয়ে ধোয়ান, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করেন। আমরা আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন নেব, তারপরে বাকিদের কাছে যাব ডিবেটে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে। প্রশ্ন করছে কিশলয় অগ্নিবাণে, আগুন ছেলে খেলায় মৃত্যু মিছিল, মৃত্যুর দায় নেবেন মন্ত্রী সুজিত? মন্ত্রী হয়ে বসেছেন কেন স্যার? মেসির মূর্তিতে জল দেওয়ার জন্য? মেসিকে অভিষেক করানোর জন্য? মেসিকে স্নান করানোর জন্য? প্রশ্ন করছি আজ সুজিত বসু পদত্যাগ করবেন? নবনীতার কাছে যাব সরাসরি। নবনীতা। সুজিত বসু নিজে একটা কথা বলেছেন যে এখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, এবং একজন দমকল কর্মী এই কথা বলেছেন এখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, অ্যালং উইথ আরও একটা কথা যোগ করেছেন, ফায়ার এক্সিট ছিল না। তাই এগুলো যখন ছিলই না, এতগুলো মানুষের মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ যে ওখানে কাজ করতো, তার দায়টা কে নেবে? আমার আজকে দুটো ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে। এক আরজি করের ঘটনা, যখন নির্যাতিতাকে বডি স্ন্যাচ করে তড়িঘড়ি পুলিশ দায়িত্ব নিয়ে পুড়িয়ে দেয়, কোনো রকম তার বাড়ির লোককে জানানোর প্রয়োজনটুকু বোধ করে না, মানে মনে হচ্ছিল যেন তাকে পুড়িয়ে দিতে পারলেই সব সমস্যার সমাধান। আর একটা ঘটনা, তাপসী মালিক, মনে আছে সিঙ্গুরের মেয়েটির কথা, তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে পুলিশের মর্গে তার পোস্টমর্টম করিয়ে তাকে যত শীঘ্র সম্ভব তাকে দাহ করে দেওয়া হয়, এবং তারপর তার সেই মরদেহর যে ছবি, সেটা নিয়ে রাজনীতি করে এই তৃণমূল সরকার।
এই লোকগুলো আজকে দাঁড়িয়ে এই মরা লোকগুলোকে নিয়ে রাজনীতি করছে। ঠিক আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে দাঁড়িয়েছিলেন প্রদীপ করের ছবির সামনে, কারণ সেটা নিয়ে রাজনীতিটা ভালো হয়, এইটা নিয়ে রাজনীতিটা ভালো হয় না। অনেক ধরনের চুরি তো দেখলাম, কয়লা চুরি, চাল চুরি, চাকরি চুরি, ফুল চুরি, এখন আবার দেখছি মরদেহ চুরি। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি খুব জানতে চাইছি কে তালা দিল? আমরা এই কথা শুনেছি, যারা ওখানে ছিলেন তাদের পরিবার পরিজনদের কাছ থেকে শুনতে পেয়েছি যে তালা বাইরে থেকে দেওয়া ছিল, যে গোডাউন তার তালা বাইরে থেকে দেওয়া ছিল। গোডাউনটি কার আমরা এখনো অবধি ঠিকভাবে জানতে পারিনি, আমি অন্তত জানি না। গোডাউনের পাশে একটা ডেকোরেটার্সের জায়গা ছিল যেটা ছিল গঙ্গাধর দাসের। এই ওয়াও মোমো কথাটা যেটা বলা হচ্ছে সেটার মালিকও কিন্তু গঙ্গাধর দাস। গঙ্গাধর দাস নিজে বলেছেন সেখানে নাকি ওয়াও মোমো যেখানে হচ্ছে সেখানে নাকি নরম পানীয় অবৈধভাবে তৈরি করা হয়। তাই গঙ্গাধর দাস কি করছিলেন? নরম পানীয় অবৈধভাবে তৈরি করা হচ্ছে নাকি এখানেও টাকা খেয়েছিলেন? আচ্ছা, এই তালাটা কে দিল? গঙ্গাধর দাস? এই প্রশ্নগুলো আমি রাখছি। আজকে যদি গঙ্গাধর দাস তালা দিয়েই থাকে তাহলে কেন, কারণটা কি? আবার আমি দুটো জিনিস বলবো। দেখুন, মাননীয়া মুখ্যমন্ত্রী, উনি একজন মুখ্যমন্ত্রী, তো উনি গঙ্গাধর দাস ওয়াও মোমোর গঙ্গাধর দাস একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেবেন, এত টাকা দেবেন, সেটা প্রতিবেদন মানে সংবাদ মাধ্যমে এসে মাননীয় নিজে বলছেন। এখানে লজ্জার দিনও আমাদের দেখতে হবে। একটা লোক, তার জন্য এতগুলো লোক মারা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় অন্য কেউ কত টাকা দেবে সেটাও মানে প্রকাশ করছেন আনন্দের সঙ্গে, সংবাদ মাধ্যমে এসে লোককে জানাচ্ছে। তার মানে কি আমরা ধরে নেবো ডাল মে কুছ কালা হয়? আমি জানি না, আমি সন্দেহটা রাখলাম। তদন্ত এবং সবটাই প্রমাণ সাপেক্ষ, যদি তদন্ত ঠিক করে হয়। আমি অঙ্কনকে একটাই কথা বলবো, আমাদের সঙ্গে আসছি নবনীত, আমি প্রত্যেকের কাছে আসছি, অঙ্কন হাত তুলছে, আসছি। একটা লাস্ট লাইন, অঙ্কন একটা ছোট্ট ভুল কথা বলেছো তুমি। তুমি বললে না যে জীবনের রেট চার্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, না ভুল বললে তুমি। মৃত ব্যক্তি রেট চার্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, জীবনের নয়, মৃত ব্যক্তি। কারণ মৃত ব্যক্তিকে নিয়ে না সবচেয়ে বেশি ভালো রাজনীতি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো করে জানে। অনিল জানা স্যার, আপনাকে আমার প্রশ্ন, পারমিশন ছাড়া কারখানা চলছে, জলা জমিতে কারখানা চলছে, অডিট ছাড়া, দমকলের অডিট ছাড়া কারখানা চলছে, মৃতদেহ প্যাকেটে ভরে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, বলছে প্যাকেটের মধ্যে খাওয়ার আছে। এই রাজ্যেতে আর কি কি দেখতে হবে স্যার? আমরা কি একটু প্রেডিকশন করতে পারি আগে থেকে যে এইগুলো আরো দেখতে হবে, না সব হয়ে গিয়েছে, এরপর আর কিছু বাকি থাকে না? কিশলয়, দেখুন, আমাদের খারাপ লাগছে এতগুলো লোকের পরিবার শেষ হয়ে গেছে, সেই নিয়ে আমাদের এখানে আলোচনা করতে। তারপরে এখানে তাদের রেটের কথা উঠছে, কিন্তু কথা কি জানতো, একটা কালকে আমি বলেছিলাম গতকাল তোমাদের চ্যানেলে, যে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর, যে পুলিশ বলো, সিভিল বলো, ফায়ার ব্রিগেড বলো, এডুকেশন ডিপার্টমেন্ট, কোনটা স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে হয়েছে বলো তো? তোমরা আমরা ইংরেজিতে অনেকগুলো কথা থাকে লেখকের বা কবির, যেগুলো সারা জীবন মনে থাকে। যেমন স্যামুয়েল টেলর কোলেরিজের একটা রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কবিতা একটা লাইন ছিল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। তো এখানে অনেক চাকরি, অনেক বিরাট উন্নতি হয়েছে, সব কিছু মানে বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি। একটা কাজ বলুক যেটা স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে দুর্নীতি ছাড়া হয়েছে, একটা ওরা এফিডেভিট করে বলতে পারবেন না। আজকে এনাদের বাংলায়, আমরা আগে যখন রেডিও চলতো ছোটোবেলা, আমরা দেখেছি চোখে আঙুল দাদা বলে একটা নাটিকা হতো, ছোট্ট নাটক। একজন ভগবানের সৃষ্টির সব সমালোচনা করছেন, সবার সমালোচনা, কিন্তু ভগবান যখন তাকে সৃষ্টি করতে দিলেন তখন এমন একটা তৈরি করলেন কিম্মুত কিমাকার, বা ব্রহ্মা যখন তাকে প্রাণদান করলেন তখন একটা কিম্মুত কিমাকার জিনিস তৈরি হয়েছে, চোখের জায়গায় নাক, নাকের জায়গায় চোখ, কান, এইসব হয়ে গিয়ে একটা, তখন তাকেই তাড়া করেছে। পশ্চিমবঙ্গের 23টা জেলার রাজ্য, সেটা সামলাতে গিয়ে একটা দিনের পর দিন অফিসারদের ফাইন হচ্ছে, মহামান্য আদালত থেকে রেপ্রিমেন্ট করছেন, আলটিমেটাম দিচ্ছেন যে এইসব হচ্ছে, হয়ে একেবারে লেজে গোবরে অবস্থা। এখন তারা সমালোচনা অন্য জায়গায়। তোমার মহাকুম্ভকে উনি বললেন মৃত্যুকুম্ভ, পরে অস্বীকার করেছেন। তাহলে উনি আজকে কি তোমার গঙ্গাসাগরে ওটা কি অগ্নিকুণ্ড বানিয়েছেন? আজকে এখানে কি আমরা খান্ডব দহনের কথা পড়েছিলাম, এখানে কি হচ্ছে এগুলো? ফায়ার ব্রিগেড থাকবে, আগুন লাগবে, আগুন লাগতে পারে, আগুন হতেই পারে, কোনো প্রিভেন্টিভ মেজারই কনক্লুসিভ নয়। কিন্তু কথা হচ্ছে আগুন লাগার পরে, তাই বলে প্রিভেন্টিভ মেজারই নেওয়া হবে না স্যার? সেই পয়েন্টে প্রিভেন্টিভ মেজার কনক্লুসিভ নয় বলে আমি প্রিভেন্টিভ মেজারই নিলাম না, এটা কি করে হতে পারে স্যার? আমরা ভোট দিচ্ছি কেন, ট্যাক্স দিচ্ছি কেন স্যার? যেটা কিছুদিন আগে বললো যে মেচুয়ায় আগুন লাগলো, তখন
উনি চলে গেছেন দীঘায়, মন্দির উদ্বোধন করছে। ফায়ার ব্রিগেড মিনিস্টার গেছেন, যেতে পারেন, ওনার দলের নেত্রী, উনি মন্ত্রী গেছেন, ঠিক আছে। সেকেন্ড ইন কমান্ড কেউ নেই। উনি কি হাইড্রিক ল্যাডারটাও নিয়ে চলে গিয়েছিলেন? হাইড্রিক ল্যাডার নিয়ে গেছে। শোনাতে চাই, কয়েকটা বক্তব্য শোনাতে চাই স্যার। আমি আসছি স্যার। দমকলের ব্যর্থতায় মৃত্যু মিছিল হয়েছে। এত মৃত্যু হওয়ার পেছনে কারণ কি? আহতরাও মিথ্যা কথা বলবে কি তৃণমূল? যে আহতরা মিথ্যা কথা বলছে, পুড়ে গিয়ে, হাফ পুড়ে গিয়ে মিথ্যা কথা বলছে। যারা পরিজন হারিয়েছেন তারা নিজেদের পরিজনকে হারিয়ে পুড়ে যেতে দেখে তারপর মিথ্যে কথা বলছে, কারণ সবাই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করার জন্য সে হাফ পুড়েছে, এইটা বলবে। কি বলছেন আহতরা দমকলের বিরুদ্ধে? শুনুন। আগুন লাগলে আগুনটাকে প্রাথমিকভাবে নেভানোর জন্য যে ব্যবস্থা, সেগুলো কোনোদিন ছিল না? ওটা ছিল না। কোনোদিন এই ফায়ারের তরফ থেকে কোনো ইন্সপেকশন, কোনো অফিসার এসে দেখরেখ করছে লাইসেন্সের জন্য, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, শুনিনি। সেই সময় দমকল কি যথেষ্ট পরিমাণে এসছিল? দমকল এসছে 5টা, 5:30টার দিকে দমকল এসছে। এবার ওই সামনের দিকে থেকে এসছে, তারপরে 2-4টে এসছে, তাও লাইট ফাইট জ্বলেনি, এরকম একটা অবস্থা। 3টে, 3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে, আপনারা বেরিয়ে এলেন, তখনও দমকল আসেনি? 5টা, 5:30টার সময় দমকল এসছে? হ্যাঁ। তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল? না, তখন যথেষ্ট পরিমাণে যাই এসছে, দেখতে পাচ্ছি যেটা। ততক্ষণে তো আপনাদের ডেকোরেটর সংস্থার সবকিছু পুড়ে গেছে, জ্বলছে, ওই দিকটাতে যায়নি? না, ওই দিকটাতে আসেনি তখন। কিংবদন্তিতে আছে যখন রোম পুড়ছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন, এমনটা সাহিত্যে বলা হয়। যখন বাংলার মানুষ পুড়ে যাচ্ছেন, মৃত্যু, পোড়া মাংস আর হাহাকারের শব্দ, তখন বাংলার মুখ্যমন্ত্রী নতুন কবিতা লিখেছেন। আসুন শুনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কবিতা আপনাদের জন্য। কবিতাটার নাম হচ্ছে উপহাস। পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বৃদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ডভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। পাপ কখনো বাপেরও ছাড়ে না, মাথায় রাখবেন, প্রবাদে আছে। আর একটা বলি, আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। দারুণ, অসাধারণ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাশ কাটা, লাশময়ী লাশ, বিভিন্ন মৃতদেহের কথা বলছেন। এই মৃতদেহগুলো প্যাকেটে করে করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছেন? যদি না দেখেন আমরা দেখাচ্ছি। আপনারা তো রিপাবলিক বাংলা ফলো করেন, ফলো করতে হয় তো, তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে তো ফলো করেন তো। তাহলে দেখুন কি দেখাচ্ছি আমরা। ব্রহ্মাস্ত্র নেব, তারপর যাব ডিবেটে। আজকের ব্রহ্মাস্ত্র। কিশোর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র। ব্যর্থ সকল দফতর দায় নিয়ে কবে পদত্যাগ করবেন মমতা, নাকি কবিতাতেই সীমিত থাকবে তার পদক্ষেপ? যাব অঙ্কনের কাছে। অঙ্কন, কেমন লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা? উনি সুন্দর কবিতা লিখে পাঠ করলেন, আপনার রিভিউ? না, নিজের কবিতা আমরা এখানেই আলোচনা করছিলাম যে নিজের কবিতা আবার নিজেই দেখে দেখে বলতে হচ্ছে, মানে কিভাবে, কত প্রতিভাবান আমি জানি না। হয়তো কবিতাগুলো উনি নিজে আয়নায় সামনে বসে দেখে দেখে লিখছিলেন, মানে যে ধিক্কার, যে হাহাকার, যেসব উনি লিখছিলেন এবং যে গোলমাল কথা উনি বলছিলেন, ওগুলো আয়নায় নিজের মুখগুলো দেখেই বলছিলেন। কারণ ওনার মতো ব্যর্থ, ওনার মতো অপদার্থ, ওনার মতো অযোগ্য এবং ওনার মতো দুর্নীতিগ্রস্ত প্রশাসক তো গোটা ভারতবর্ষে কেউ নেই। যেভাবে অমানবিকতা উনি দেখাচ্ছেন, আজকে বাঙালি জ্বলে পুড়ে লাশ হয়ে যাচ্ছে, আর উনি অখিলেশ যাদবের সাথে বৈঠক করাটাকে প্রায়োরিটি মনে করছেন। আজকে কতটা করাপ্ট হলে একজন মন্ত্রী, তা তিনি একটা বেসরকারি সংস্থা কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সেইটার তিনি উল্লেখ করছেন। মানে ওই সংস্থার থেকে বেসরকারিভাবে কত টাকা হাত পেতে পার্টি ফান্ডের চাঁদা নিয়েছে তৃণমূলের নেতারা, এটা আজকে দিনের আলোর মতো বোঝা যাচ্ছে। আর একটু আগে হচ্ছে না যে প্যাকেটে করে লাশের পাচার হচ্ছে। আরে যে নেত্রী পুলিশকে নিয়ে, পুলিশের ডিজি কে নিয়ে, সিপি কে নিয়ে, এসপিদের নিয়ে আজকে নিজের দুর্নীতি ঢাকতে ফাইল লোপাট করতে পারে, তার পুলিশ প্যাকেটে করে লাশ লোপাট করবে, এতে অজানা কি রয়েছে? মানুষের এইটাই দুর্দিন যে মমতা ব্যানার্জির মতো অযোগ্য দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসককে আমাদের 30 সেকেন্ডস উত্তর মণিশঙ্কর বাবু। না, আমি বলছি যে অঙ্কন যে বিশেষণগুলো দিল সেইগুলো যদি এখন নরেন্দ্র মোদীকে দেওয়া হয়, তাহলে কাল থেকে বলতে হবে রিপাবলিক বাংলায় মণিশঙ্কর বাবু আসবেন না, আপনি প্রধানমন্ত্রীকে এইভাবে কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি কিশোরয় আবার তো আমার বিরুদ্ধে তর্ক করছো। আমি বলছি দেখো, আমি প্রথমেই বললাম এই নিয়ে বিতর্ক করার মানসিকতা নেই। আমি যেটা বলতে চাই, সত্যি সত্যি এখানে আমরা যারা সকলে আছি, একটা কথা অস্বীকার করার কোনো দায় নেই যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের নজরদারির অভাব আছে, সেটা পরিষ্কার করতে হবে। আইনটাকে যে পানিশমেন্ট হয় সেই জন্য শক্ত করতে হবে। সেখানে দুর্ভাগ্যের বিষয়, প্রতিটা কোর্টই ইনক্লুডিং হাইকোর্টে অর্ধেক জজ নেই, কারা বিচারটা করবেন? বিলম্বিত বিচার, তাহলে সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবতে হবে। আর ভাই সব কথা তো তুমি বলবে, তোমাদের চ্যানেল বলে কি তোমরা সব কিছুই বলবে? তাহলে তোমাকে তো বলেনি। আরে বলুন না, হাইকোর্টগুলোতে জজ নেই কেন? হাইকোর্টগুলোতে জজ নেই কেন? সুপ্রিম কোর্ট কি করছে? আমাকে বাকিদের কাছে একবার যেতে হবে। উদয় অধিকারী, সময় কম আছে, আমি রিকোয়েস্ট করবো বাকিদের বলতে দিন। ভোট প্রচার বন্ধ, প্রধানমন্ত্রী 30 সেকেন্ড। উদয় বাবু, আমি কনক্লুডিং কমেন্ট নেব প্রত্যেকের কাছে, আমি প্রত্যেকের কাছে যাই, প্লিজ একটু বলতে দিন। উদয় বাবু 30 সেকেন্ড। আমি এই যে এতক্ষণ আলোচনাগুলো হলো এর মধ্যে ঢুকতেই চাইছি না। আমার মূল বক্তব্য যে 3টে ডিপার্টমেন্ট বললাম, 4টে, এনভায়রনমেন্ট, ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, they are jointly responsible for this mission and they should be fixed up the responsibility. এটা হবে না, কারণ এই ইলেকশনের আমল, এই বর্তমান আমল, বহু আগুন হয়েছে। আমি আগুনের দপ্তরের লোকজন শুধু আগুন সম্বন্ধে বলেছি, বহু আগুন হয়েছে, কমিটি হয়েছে। বেশ, এই ফায়ারটাতে এক সেকেন্ড, এই ফায়ারটাতে সবার আগে সাসপেন্ড করতে হয় ফায়ার ব্রিগেডের অথরিটিকে, ফলোড বাই দি পুলিশ, ফলোড বাই দি কর্পোরেশন। আমরা স্যার সময় কম, এই পদক্ষেপগুলো হবে না স্যার, রাজনীতি হবে, কাটমানি হবে। নবনীতা 30 সেকেন্ড। আমি একটা কথা বলবো, ফায়ার ব্রিগেডের অডিট নাকি হয় বলেছেন সুজিত বসু, কিন্তু এই আনন্দপুরে অডিট হয়নি। এই দায়টা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার মাননীয় নেবেন তো, বা সুজিত বসু নেবেন তো? এবার আসে একটা কথায়, এই আজকে এই কবিতাগুলো শুনে আমার খুব একটা কথা বলতে ইচ্ছা করছে। আচ্ছা, উনি সরস্বতী পুজোর মন্ত্রটা কি পুরোটা বলতে পারবেন? একবারও না হোঁচট খেয়ে
আমি একটু শুনতে চাই ওনার মুখ থেকে, একবার সংবাদ মাধ্যমে শুনতে চাই, কুচোষিত ভৈত, এটার মানেটাও শুনতে চাই। সবুজ ফাইল আনতে কিন্তু উনি সুজিত বোস বা অরূপ বিশ্বাসকে পাঠানোর ভরসা করেননি। এখানে কেন ভরসা করলেন? রাজনীতিটা কেন ভালো নয় বলে? সময় শেষ। অনিল বাবু 30 সেকেন্ড। মাননীয় উদয়বাবু যেটা বললেন ওটা ঠিকই বলেছেন, উনি বাস্তবটা বলেছেন, কিন্তু ওটা কর্পোরেশন এলাকা নয়, সেই জন্য। কিন্তু ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট তো একটা রয়েছে, তার মন্ত্রীকে মাননীয়া নিজে কেউ দেখেননি। আর মন্ত্রী যেটা বলছেন আমি একমত ওনার সঙ্গে, মন্ত্রী তো এসে আগুন নেভাবেন না, ঠিক কথাই। মন্ত্রী এসে কি করবেন? কিন্তু মন্ত্রী তো আছেন, মন্ত্রী বসে আছেন ঠাটের পুতুল। ওদের নিধিরাম সর্দার, ঢাল নাই, তরোয়াল নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, গাড়ি নেই, লোক নেই, একটা মন্ত্রী বানিয়ে দিয়েছে। তো থাকো, ঠুটো জগন্নাথ বানিয়ে লাভটা কি? ঠিক, এখানে শেষ করতে হচ্ছে, আমার সময় একদম শেষ। দায়িত্ব তো না মন্ত্রী মশাইকে দিয়ে লাভ কি? স্যার আমার সময় একদম শেষ। আজকে গোটা বাংলা জুড়ে আনন্দপুরের পোড়া দেহের লাশ ছড়িয়ে পড়ছে। বাংলার মানুষ আজকে প্রশ্ন করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তার মন্ত্রিসভার অন্যান্য সদস্য সুজিত বসু, দমকল মন্ত্রী, বাকিদের, যে আর ঠিক কতটা ব্যর্থ হলে আপনাদের মনে হবে যে না আমরা যথেষ্ট ব্যর্থ হয়েছি, আর ব্যর্থতাটা আমরা নিতে পারছি না, আবার পদত্যাগ করে দিই। আর কটা মৃত্যু হলে, আর কটা মানুষ পুড়লে, আর কটা লাশ জ্বললে, আর কটা অ্যাক্সিডেন্ট হলে, খুন হলে, হামলা হলে, গুন্ডামি হলে, বিডিও অফিস জ্বললে এবং হিংসায় নিজের রাজ্যে মানুষকে অন্য জেলায় পালিয়ে যেতে হলে মুর্শিদাবাদের মতো, আপনাদের আর কবে মনে হবে যে না অনেক হয়েছে, আর না চেয়ারটা ছেড়ে দিই? ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।